হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো ইতিহাসের পাতা শুধু যুদ্ধ বা রাজনীতির গল্প নিয়ে কিন্তু নয়, এখানে আছে ভাষা ও সাহিত্যের অপূর্ব সংমিশ্রণ। তো আজ আমরা আলোচনা করব সুলতানি ও মুঘল যুগে কেমন ছিল ভারতের ভাষা ও সাহিত্যের বিকাশ। ঠিক আছে, তো এই সম্পর্কে আমরা আলোচনা করব। আগের কয়েকটি ক্লাসে এই সপ্তম অধ্যায়ের বিভিন্ন টপিক সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই প্লেলিস্ট থেকে চেক করে নিও। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সুলতানি ও মুঘল যুগের ভাষা ও সাহিত্য। তো দেখো, প্রথমেই আমরা দেখব ভাষা ও সাহিত্যের মধ্যে আরবি ভাষা সম্পর্কে। সুলতানি যুগে তো ইসলামের জন্ম কিন্তু আরব দেশেই হয়, তাই তার প্রচলন কিন্তু আরবি ভাষার মাধ্যমেই হতে থাকে। তো মধ্যযুগের ভারতবর্ষে কিন্তু আরবি ভাষার প্রচলন ছিল খুবই সীমিত, মানে আরবির কদর ছিল কেবল ভারতের যে শিক্ষিত মুসলমানরা ছিল তাদের কাছেই। তো বেশ কিছু সরকারি বই আরবিতে লেখা হয়েছিল, তাদের মধ্যে অন্যতম কিন্তু ছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে লেখা ফতাওয়া ই আলমগীরি। তো এটি মনে করা হয় যে সেই সময়কার আইন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দলিল। ভারতের যে আইন ছিল, মুসলিম শাসনের যে আইন ছিল, সেই আইনের শ্রেষ্ঠ বই বলা যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল আরবি ভাষা। তো এরপর আসছে দেখো ফরাসি ভাষা। তো মধ্যযুগে ভারতে কিন্তু আমরা ফরাসি ভাষা ও ফরাসি সাহিত্যের বিপুল জনপ্রিয়তা দেখি। মনে করা হয় যে আরবি ভাষার তুলনায় ফরাসি ভাষার জনপ্রিয়তা কিন্তু এই সময় বেশি ছিল। ঠিক আছে, তো ফরাসি সাহিত্যের জনপ্রিয়তা কিন্তু বিপুল পরিমাণে দেখা যায়। তো মানে সুলতানি শাসনের হাত ধরেই কিন্তু এই আরবি ভাষার ফরাসি ভাষার যে বিকাশ ঘটে সেটা বলা যেতে পারে। ঠিক আছে, তো দশম শতাব্দী নাগাদ তুর্কিরা যখন ভারতে আসে তখন থেকেই মনে করা হয় যে ফরাসি ভাষার প্রচলন ঘটেছিল। তো সুলতানদের মধ্যে দেখো কুতুবুদ্দিন আইবক ও ইলতুৎমিশ, এরা কিন্তু ফরাসি ভাষার পৃষ্ঠপোষক ছিলেন। তো এরপরে যে আসছে খলজি যুগ, সেই খলজিদেরও কিন্তু এই ভাষা সম্পর্কে অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময়ে যে খলজি যুগ, সেই খলজি যুগে কিন্তু লাহোরে গড়ে উঠেছিল ফরাসি চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সে সময় কিন্তু ফরাসি সাহিত্যিক ও দার্শনিকদের মধ্যে আমির খসরু লেখা ছিল সবচেয়ে বিখ্যাত। তো তিনি অনেক কবিতা ও কাব্য কিন্তু লেখেন। তো তার লেখা যে কাব্য এবং কবিতা, সেই কাব্য এবং কবিতাতে কিন্তু লেখার নানান পদ্ধতি নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান। তো আমির খসরু যে সাহিত্য, সেই সাহিত্যে কিন্তু এক নতুন ধারার রচনাশৈলী দেখা যায়। তার রচনাশৈলীকে বলা হয় সাবাক ই হিন্দ। ঠিক আছে, সাবাক ই হিন্দের আবিষ্কারক বলা হয় আমির খসরুকে। তো ইতিহাস লেখার ক্ষেত্রে ফরাসি ভাষা কিন্তু হয়ে উঠেছিল সবারই খুবই পছন্দের। তো এই ভাষায় বিখ্যাত সাহিত্যিকরা সংস্কৃত থেকে ফরাসিতে কিন্তু বহু রচনা অনুবাদ করেছিলেন। সেই সময় বহু বহু সাহিত্য কিন্তু সংস্কৃততে রচিত হয়েছিল। তো পরবর্তীকালে সেগুলিকে সংস্কৃত থেকে কিন্তু ফরাসিতে অনুবাদ করা দেখা যায়। তো এই সময় যে ওই যে এই সময় এই সময় যে কাশ্মীরের সুলতান, ঠিক আছে, কাশ্মীরের সুলতান জৈন উল আবেদিনের উৎসাহে কিন্তু কলহনের যে রাজতরঙ্গিনী, সেই রাজতরঙ্গিনী এবং মহাভারত কিন্তু ফরাসিতে অনুবাদ করতে দেখা যায়। ঠিক আছে, তো ফরাসিতে এই যে অনুবাদের রেওয়াজ, সেই অনুবাদের রেওয়াজ কিন্তু সমানভাবে চলতে থাকে তুগলক, সৈয়দ এবং লোদি আমলেও কিন্তু চলতে থাকে। ঠিক আছে, তো এরপর আসছে দেখো এরপর আসছে যে দক্ষিণ ভারত। ঠিক আছে, তো দক্ষিণ ভারতের যে বাহমনি সুলতানেরা ছিলেন, ঠিক আছে, সেই সুলতানেরাও কিন্তু ফরাসি চর্চায় খুবই আগ্রহী ছিলেন। এই কারণেই কিন্তু যে বাহমনির যে রাজধানী গুলবর্গা এবং বিদর, সেই গুলবর্গা এবং বিদরে কিন্তু গড়ে উঠেছিল ফরাসি ভাষা ও সাহিত্যের কিন্তু এক নামী কেন্দ্র। তো দেখো এরপর আসছে মুঘল যুগ। এই মুঘল যুগে ফরাসি ভাষা কীভাবে বিকাশ লাভ করেছিল দেখো। তো ফরাসির যে কার্যকারিতা এবং যে জনপ্রিয়তা, সেই কার্যকারিতা এবং জনপ্রিয়তা কিন্তু মুঘল আমলে আরও বেড়েছিল। ঠিক আছে, মুঘল সম্রাট বাবর ছিলেন কিন্তু তুর্কি এবং ফরাসি এই দুই সাহিত্যেই কিন্তু সুপণ্ডিত। তার যে আত্মজীবনী ছিল তুজুকি বাবুরি বা বাবরনামা, সেই তুজুকি বাবুরি বা বাবরনামা কিন্তু লেখা হয়েছিল তুর্কি ভাষাতে। তো এই বইটিতে কিন্তু ফরাসিতেও অনুবাদ করা হয়েছিল।
ঠিক আছে, যেহেতু তিনি দুই ভাষাতেই খুবই দক্ষ ছিলেন, সেই কারণেই কিন্তু তার যে আত্মজীবনী, সেই আত্মজীবনী কিন্তু তুর্কি ভাষা থেকে ফরাসি ভাষাতে অনুবাদ করা হয়েছিল। তো হুমায়ুনও কিন্তু ছিলেন খুবই ফরাসি প্রেমী। ঠিক আছে, মানে খ্রিস্টীয় মানে সপ্তদশ শতক নাগাদ থেকেই বহু কবি, মানে ফরাসি থেকে বহু কবি কিন্তু, কবি এবং সাহিত্যিক কিন্তু ভারতের যে মুঘল দরবার, সেই মুঘল দরবারে কিন্তু ভিড় জমাতে থাকে। তো এই যে পারস্য এবং এই যে ভারতের সংস্কৃতি, সেই সংস্কৃতি আদান প্রদানের কিন্তু মাধ্যম হয়ে ওঠে এই ফরাসি ভাষা। মানে ফরাসি ভাষার মধ্যে দিয়েই কিন্তু দুই সংস্কৃতির আদান প্রদান ঘটে। তো এতে কিন্তু ভারতের যে সাহিত্য, সেই সাহিত্যের কিন্তু লাভই হয়েছিল। মানে বিশিষ্ট যে কাব্যরীতি, সেই কাব্যরীতি কিন্তু এই যে দুই যে ভাষা, দুই যে সংস্কৃতির মিশ্রণ, সেই সংস্কৃতির মিশ্রণের ফলে কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে, তো এর ফলে কিন্তু এক নতুন রীতির জন্ম নেয়, নতুন কাব্যরীতির জন্ম নেয়। কি দেখো, ফৈজি, উর্ফি, নাসিরি, ঠিক আছে, এই সমস্ত সাহিত্যের কিন্তু জন্ম নেয় এই সময়। তো এরপর আসছে আকবর। তো আকবরের আমলেও কিন্তু ভাষা ও সাহিত্য ক্রমশ উন্নত হতে থাকে। তার সময়ের যে রচনাশৈলী, সেই রচনাশৈলীকে কিন্তু 3 ভাগে ভাগ করা হতো। তো প্রথমটা ছিল ইতিহাস লেখা, দ্বিতীয়টা হলো অনুবাদ সাহিত্য এবং তৃতীয়টি ছিল কবিতা বা কাব্য। তো এর মধ্যে উল্লেখযোগ্য হলো কি, আবুল ফজলের লেখা আকবরনামা এবং আইনি আকবরী। আবুল ফজল ছিলেন আকবরের রাজসভার সভাকবি। তো তার আকবরনামা, তার লেখা আকবরনামা এবং আইনি আকবরী কিন্তু খুবই উল্লেখযোগ্য। তো এর পরবর্তীকালে জাহাঙ্গীর এবং শাহজাহানের সময়েও কিন্তু এই ধারা চলতে থাকে। তবে একটা কথা মনে করা হয় যে ঔরঙ্গজেবের সময় কিন্তু এই যে কবি এবং সাহিত্যিকদের প্রতি তার কিন্তু তেমন একটা সদয় ছিল না। মানে তিনি কিন্তু খুব একটা এই ফরাসি সাহিত্যের প্রতি বা ফরাসি ভাষার প্রতি কিন্তু অনুরাগী ছিলেন না। তাই মনে করা হয় যে ঔরঙ্গজেবের সময়ে কিন্তু এই সাহিত্য বা ভাষার বিকাশ কিন্তু হয়নি, বা কিছুটা থেমে গিয়েছিল, সেটা বলা যেতে পারে। কিন্তু আর একটা কথাও বলা হয়ে থাকে যে ফরাসি ভাষা কিন্তু শুধু মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, কারণ দেখা যায় যে সুলতানি আমলের যে হিন্দু রাজবংশগুলো ছিল, সেই রাজবংশগুলোও কিন্তু ফরাসি সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। সেই কারণে মনে করা হয় যে ফরাসি সাহিত্য কিন্তু হিন্দুদের মধ্যেও বহুলাংশে জনপ্রিয় হয়ে উঠেছিল এবং তারাও কিন্তু এই ভাষায় সমান পটু এবং আগ্রহী ছিল। ঠিক আছে, তো এরপর আসছে দেখো বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্য দেখো, বাংলা সাহিত্য সুলতানি আমলের যে বাংলা সাহিত্য ছিল, সেই বাংলা সাহিত্যের কিন্তু কিছু পুঁথি পাওয়া গেছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য হলো বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এই বড়ু চণ্ডীদাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন, সেই শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু সুলতানি আমলেই সুলতানি আমলেই রচিত হয়েছিল। তো এর থেকে সুলতানি আমলের যে বাংলা ভাষা সম্পর্কে একটা ধারণা ছিল, সেটা সম্পর্কে একটা আন্দাজ কিন্তু করা যায়। তো দেখো রামায়ণ মহাভারতের যে রামায়ণ এবং মহাভারত যে মহাকাব্যগুলো ছিল, তো সেই মহাকাব্যগুলোও কিন্তু বাংলায় অনুবাদ করা হয়ে থাকে। তো কীর্তিবাস ওঝা কিন্তু যে রামায়ণ, সেই রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন। ঠিক আছে, এবং মহাভারতকে অনুমান করেছিলেন কাশিরাম দাস। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা কিন্তু অবশ্যই এটা মনে রেখো যে রামায়ণ এবং মহাভারতের বাংলায় অনুবাদ কারা করেন। তো রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন কীর্তিবাস ওঝা এবং কাশিরাম দাস মহাভারতের বাংলা অনুবাদ কিন্তু করেছিলেন। তো বাংলা সাহিত্যের আরেকটি পুরাণ এবং প্রধান ধারা কিন্তু ছিল মঙ্গল কাব্য, পদাবলী সাহিত্য ও শ্রী চৈতন্য ভক্তি আন্দোলন কিন্তু এই যুগের গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য কিন্তু ছিল। ভক্তিরস এবং যে মানবতার বাণী, এই কিন্তু বাংলা সাহিত্যকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। ঠিক আছে, এই যে পদাবলী এবং যে চৈতন্য ভক্তি আন্দোলন, সেই চৈতন্য ভক্তি আন্দোলনগুলি কিন্তু আরও বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তুলেছিল। এছাড়াও বিভিন্ন দেবদেবীকে নিয়ে কিন্তু বিভিন্ন মঙ্গল কাব্যগুলি রচনা করা হতো। যেমন দেখো, চণ্ডী দেবীকে নিয়ে কিন্তু চণ্ডীমঙ্গল লেখা হতো এবং যে পুরাণে যে শিবের বিষয়ে যে কাহিনী বর্ণনা করা হয়েছে, তার সঙ্গে শিব দুর্গার যে ঘর সংসারের কথা, সে সমস্ত জুড়ে কিন্তু শিবায়ন কাব্যগুলি লেখা হতো। বিভিন্ন দেবদেবীকে নিয়ে বিভিন্ন কাব্য লেখা হতো। যেমন মনসা দেবীকে নিয়ে মনসা মঙ্গল কাব্য কিন্তু বাংলা ভাষাতে রচিত হয়েছিল। তো এরকম চণ্ডী, মনসা প্রভৃতি নানান দেবদেবীকে নিয়ে নানান মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছিল।
তো এই যে আরবি এবং যে ফরাসি তার সঙ্গে কিন্তু বাংলা ভাষার মানে মিলমিশ ঘটিয়ে এই সময় লেখালেখির ধারা কিন্তু প্রচলিত ছিল। ঠিক আছে, তো সুলতানি ও মুঘল যুগ কিন্তু আমাদের শেখায় যে ভাষা এবং সাহিত্যের বিকাশ পেলে কিন্তু যে সমাজ, সেই সমাজও কিন্তু এগিয়ে যাবে। তো এটা কিন্তু ভারতের একটা গৌরবময় ঐতিহ্য বলা যেতে পারে। তো আজকে আমার আলোচ্য বিষয়টি আমি এখানেই শেষ করছি। তো চলো আমাদের আজকে আলোচ্য বিষয় থেকে কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। সুলতানি ও মুঘল যুগের যে ভাষা ও সাহিত্য, সেই ভাষা ও সাহিত্য সম্পর্কে কিছু ছোট প্রশ্ন আমরা দেখিনি, যেটা তোমাদের পরীক্ষায় সম্ভাব্যভাবে আসতে পারে। তো দেখো প্রথমেই আসছে, সুলতানি যুগে প্রশাসনের ভাষা কী ছিল? তো সুলতানি যুগে যে প্রশাসন, তার ভাষা কিন্তু ছিল ফরাসি। পরের প্রশ্ন, সুলতানি যুগে কোন ভাষাগুলির বিকাশ ঘটেছিল? তো সুলতানি যুগে ফরাসি, আরবি এবং বাংলা ভাষার বিকাশ কিন্তু যথেষ্ট পরিমাণে ঘটেছিল। তারপর আসছে দেখো চণ্ডীদাস কে ছিলেন? তো চণ্ডীদাস ছিলেন একজন বিশিষ্ট বৈষ্ণব কবি, যিনি শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু রচনা করেছিলেন। পরের প্রশ্ন দেখো, মুঘল যুগে কে আকবরনামা রচনা করেছিলেন? তো আবুল ফজল কিন্তু আকবরনামা রচনা করেছিলেন, যিনি ছিলেন সম্রাট আকবরের সভাকবি। তো পরের প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থে কি বর্ণনা করা হয়েছে? তো আইনি আকবরী গ্রন্থ যেহেতু আকবরকে নিয়ে রচিত, তো সেই সময়ে আকবরের প্রশাসন, সমাজ জীবন, কৃষি, ধর্ম এবং শিক্ষার বিবরণ কিন্তু এখানে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, শ্রী চৈতন্যদেব কোন সাহিত্যধারার প্রচলন করেন? তো ভক্তিবাদ ও পদাবলী সাহিত্যধারার প্রচলন কিন্তু করেন শ্রী চৈতন্যদেব। তো আজ আমি ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।